ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় যমুনায় ঘন ঘন লোডশেডিং হয়েছে। এটি কিসের লক্ষণ? ঈদের দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সেখানে তারেক রহমান কি বলেছিলেন জেনারেল ওয়াকারকে? এছাড়াও বহুল আলোচিত মির্জা ফখরুল আলমগীরের সেই উক্তি যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, সেটা নিয়ে আজকের আলোচনা। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। ঈদের শুভেচ্ছা নেবেন। গত 3 দিন আপনাদের সাথে কথা হয়নি। ঈদ নিয়েই আসলে একটু ব্যস্ত ছিলাম। এবার সামাজিক কাজগুলো, দায়িত্বগুলো অনেক বেশি ছিল। যাই হোক, এই 3 দিনে অনেক ঘটনা ঘটেছে। বাংলাদেশে যেমন ঘটেছে, দেশের বাইরে, বিশেষ করে ইরান এবং যে ইসরায়েল আমেরিকার যে সংঘাত, যে যুদ্ধ, সেখানে অনেক রকমের আপডেট রয়েছে। আপনারা নিশ্চয়ই সবগুলো জানেন। আমি প্রথমে একটু যমুনায় চলে যাচ্ছি। যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সর্বস্তর এবং রাস্তায়ও অনেক লোক হয়েছিল বলে শুনেছি। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সময় যমুনায় বারবার লোডশেডিং হয়েছে এবং এটি নিয়ে কিন্তু কর্মকর্তাদের কপালে ভাঁজ পড়েছে যে এরকম রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে যদি লোডশেডিং হয়, তাহলে সামনে যে গ্রীষ্ম আসছে, এই যে এপ্রিল মাস আসতেছে, কালবৈশাখীর ঝড়, এবং আপনারা জানেন এপ্রিল মে মাসে কি ভয়াবহ গরম পড়ে। তো সেই অবস্থায় লোডশেডিং এর কি অবস্থা, বিশ্বব্যাপী তেলের যে অবস্থা, এটা নিয়ে কিন্তু অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে। এদিকে জেনারেল ওয়াকার খান সেনাপ্রধান, তিনি যমুনায় এসেছিলেন তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করতে, এবং তারেক রহমান তাকে দেখে বলে ঈদের সেলামি চেয়েছেন এবং বলেছেন যে পায়ে হাত দিয়ে সালাম করব, আপনি সেলামি দেন। তো এটা এটা আসলে ছিল একটা আন্তরিক শুভেচ্ছা বিনিময়। এটার পেছনে রাজনীতি খুঁজতে যাবার কোনো কারণ নেই। কিন্তু যেহেতু যমুনার থেকে খবরটি পেলাম, আমার মনে হয় যে এটি আপনাদের জানাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হলো গত বুধবার বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, এবং সেখানে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন সবাই রাজনীতি করবেন এক্সেপ্ট আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি বন্ধ আছে এবং আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। এবং অনেক পত্রিকা, অনেক মিডিয়া শিরোনাম করেছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। তো এটা নিয়ে কিন্তু, এটা বলার সাথে সাথে এটা যে মুহূর্তে মিডিয়া এসেছে, এটা কিন্তু স্পার্ক করেছে ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। বিশেষ করে এই যে আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুল আলমগীর যে এই কমেন্টটা করেছেন, এটা কি বিএনপির মনোভাব কিনা, এটা কি সরকারের মনোভাব কিনা, এটা জানার জন্য কিন্তু মানে অনেক রকমের, মানে ইট ক্রিয়েটেড হিউজ টেনশন, টু বি ভেরি অনেস্ট। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে তাৎক্ষণিকভাবে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এটা কি সরকারের বক্তব্য কিনা। দিল্লি থেকে আধ্যক্ষের একজন ফোন করেছিলেন মিস্টার সালাউদ্দিন আহমেদকে। দিল্লির বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের একই প্রশ্ন যে মির্জা ফখরুল আলমগীর এই কথাটি কেন বললেন। এমনকি তারেক রহমানের কাছেও ভারত থেকে ফোন এসেছে এবং তারা এই বিষয়ে একটা ক্লারিফিকেশন চেয়েছে। ভারতের ক্লারিফিকেশন চাইবার কারণটা হলো যে এটা অনেকটা ওপেন সিক্রেট যে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন গত বছরের 25শে ডিসেম্বর। তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই সামগ্রিক প্রক্রিয়ায় ভারতের একটা ভূমিকা ছিল বলে অনেকেই মনে করেন, এবং এটা অবিশ্বাস করবার কোনো কারণ নেই। কারণ ডক্টর ইনুস যেভাবে সবকিছু গুছিয়ে এনেছিলেন, তাতে কনফার্ম জামাত ক্ষমতায় যেত। তো সেইখান থেকে পরিবেশ ভারত চেয়েছিল যে আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে, কিন্তু সেটা যখন সম্ভব হচ্ছিল না, তখন ভারত কিন্তু প্ল্যান বিতে চলে গেছে। এবং ভারত এই সম্ভাবনা মাথায় রেখে অনেক আগের থেকেই লন্ডনে তারেক রহমানের সাথে একটা যোগাযোগ স্থাপন করেছিল। সেটা হলো লন্ডনে ভারতীয় দূতাবাসের মাধ্যমে। তো ন্যাচারালি যে 10টি পয়েন্টে অ্যাগ্রি করে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তার মধ্যে একটা শর্ত ছিল যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট এনশিওর করা হবে। এইটাই কিন্তু তারেক রহমান অ্যাগ্রি করেছিলেন।
তো ন্যাচারালি যখন বিএনপির রাজনৈতিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি মির্জা ফখরুল আলমগীর বলেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না এবং আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, ন্যাচারালি তারেক রহমানের প্রদত্ত অঙ্গীকারের খেলাপ এটা। তো তারেক রহমানকে যখন ভারত থেকে ফোন করা হয়েছে, তখন ন্যাচারালি তারেক রহমান মির্জা ফখরুল আলমগীরকে ডেকেছিলেন। তারেক রহমান মির্জা ফখরুল আলমগীরকে ডেকে তার এই উক্তির একটি ব্যাখ্যা চান এবং তারেক রহমান যথেষ্ট উষ্মা প্রকাশ করে বলেন যে তিনি কি বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে গিয়েছিল ডক্টর ইউনূসের সরকার, সেটি উইথড্র করা হবে কি হবে না, তিনি তো এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি, এ ব্যাপারে দলের কোনো সিদ্ধান্ত হয়নি। তাহলে মির্জা ফখরুল আলমগীর যেচে পড়ে কেন এই কথাটি বললেন? তারেক রহমান তাকে স্মরণ করিয়ে দেন যে তার অনুপস্থিতিতে বিএনপির দুঃসময়ে মির্জা ফখরুল আলমগীর মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এর জন্য তারেক রহমান তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আজকে দলের বর্তমান অবস্থায় তিনি এমন একটা কথা বলবেন যেটা দলীয় সিদ্ধান্ত নয়, যেটা তারেক রহমান নিজেও কখনো বলেননি। তাহলে এর ফলে যথেষ্ট কনফিউশন তৈরি হয় এবং বলেছেন যে এই ধরনের কথাবার্তা আর যেন না বলতে, এবং এই যে তিনি বলেছেন এটা যেন মিডিয়ায় তিনি কারেক্ট করে দেন আর কি। এখন প্রশ্ন হলো যে মির্জা ফখরুল আলমগীর কেন এই কথাটা বললেন? তিনি কি এটা কি তার স্লিপ অফ টাং ছিল? তার মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, এবং অনেকেই আমরা তাকে পছন্দ করি, তিনি অনেকের কাছে শ্রদ্ধেয় রাজনীতিবিদ, তিনি কি এটা ভুল করে বলে ফেলেছেন, নাকি এটার পেছনেও একটা রাজনীতি আছে? বিএনপিতে আপনারা জানেন যে বিএনপি একটা জগা খিচুড়ি রাজনৈতিক দল। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, এখানে জামাতের পক্ষের লোক আছে, মুক্তিযুদ্ধের বিরোধী লোক আছে, এখানে আবার তরুণ প্রজন্মের লোকজনও কিছু আছে। সো এই নানামুখী টানাপোড়েনের মধ্যে দিয়ে মির্জা ফখরুল আলমগীর একটি ধারার নেতৃত্ব দেন। তিনি যদিও বিএনপির মহাসচিব, তারপরেও বিএনপির যে বিভিন্ন ফ্যাকশন আছে, তিনি সেই ফ্যাকশনটির নেতৃত্ব দেন যারা মূলত পাকিস্তানপন্থী। কারণ আপনারা জানেন যে মির্জা ফখরুল আলমগীরের বাবা, হ্যাঁ, ওনাকে সবাই ঠাকুরগাঁয়ের চখা রাজাকার বলতেন, মির্জা রুহুল আমিন সম্ভবত। তো তিনি কিন্তু পাকিস্তান আমলে বিখ্যাত রাজাকার ছিল এবং স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। তো সেই রাজনৈতিক উত্তরাধিকার মির্জা ফখরুল আলমগীর বহন করেন এবং তিনি চান না যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। এবং যেহেতু পাকিস্তানপন্থী, যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন তিনি এবং বিএনপির ওই ধারার অন্যতম নেতা, সেহেতু তিনি আওয়ামী লীগ ফিরে আসলে মনে করেন যে এটা বিএনপির রাজনীতির জন্য একটা থ্রেট হতে পারে। তো এই কারণেই তিনি এটা বলেছেন, এটা বলে তিনি বাজার অ্যাসেস করেছেন, কিন্তু তিনি বুঝতে পারেনি যে এইটার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রিপারকেশনটা এত তীব্র হবে। এবং এটা এতটা তীব্র হয়েছে যে তারেক রহমান পর্যন্ত তাকে ডেকে উষ্মা প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটা সাংবাদিকদের মাধ্যমে এই কনফিউশনটা দূর করতে। এদিকে এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি আমি আগেও বলেছি জাতিসংঘের আসন্ন অধিবেশনের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের প্রার্থী হিসেবে। তিনি আবার এই ঘটনায় কিন্তু সাথে সাথে ভারতে যোগাযোগ করেছেন এবং তিনি বলেছেন তিনি বাংলাদেশে ফেরার পথে দিল্লি হয়ে আসতে চান এবং দিল্লি পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে তিনি বৈঠক করতে চান। এই ব্যাপারটা নিয়ে যে কনফিউশন অ্যারাইজ করেছে সেটা দূর করার জন্য। কারণ এইটার ইম্প্যাক্ট কিন্তু সামাজিকভাবে বাংলাদেশের ভেতরেও পড়েছে। অনেকেই একটু হতাশ হয়েছিলেন, কারণ নির্বাচনের পরে অনেক আসনেই অনেক এলাকায় একটা পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। আওয়ামী লীগের লোকজন, সাধারণ মানুষ, তারা একটু মবের হাত থেকে একটু রক্ষা পাচ্ছে অধিকাংশ জায়গায়, তাদের মধ্যে একটা হাঁপ ছেড়ে বাজবার মতো একটা পরিবেশ লক্ষ্য হচ্ছে। ঠিক এই মুহূর্তে মির্জা ফখরুল আলমগীরের স্টেটমেন্টটা কিন্তু রাজনীতিতেও একটা কুয়াশা তৈরি করেছে এবং অনেকেই বলছেন যে যে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় আসলো, অলরেডি বিএনপি এবং তারেক রহমান সেখান থেকে পল্টি দিয়েছে এবং তারা উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে এই যে মহাসচিব মির্জা ফখরুল বললেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তারা তুলে নেবে না, অথচ ভারতের সাথে যেসব আন্ডারস্ট্যান্ডিং এ তিনি এসেছেন শুধু আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারই না, আইসিটির এই যে অবৈধ অংশ, এই অংশটুকু সরিয়ে ফেলা, শেখ হাসিনার সাজা বাতিল করা, এরকম আরো মোট 10টা শর্তে
রাজি হয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছেন এবং প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছেন। সুতরাং এই জায়গায় এখন আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যেটা করব, আমরা আসলে দেখব এই যে ঈদের পরে সংসদের অধিবেশনটা চলবে এবং সেখানে আমরা দেখব যে তারেক রহমান যে শর্তে বাংলাদেশের রাজনীতিতে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী হচ্ছেন সেই শর্তগুলো মেনে চলবেন নাকি পোল্টি দেবেন, এবং পোল্টি দিলে সেটি কি তারেক রহমান, বর্তমান সরকার এবং বিএনপির রাজনীতির জন্য শুভ কোনো বার্তা বয়ে আনবে কিনা, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।